আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশনে কুয়েটের শিক্ষার্থীরা, সংকট সমাধানের আশ্বাস শিক্ষকদের। আর্থনা সামিটে অংশ নিতে 4 দিনের সফরে কাতারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা। ওয়াশিংটনে শুরু বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বৈঠক। জুনের মধ্যে $140 কোটি ঋণ ও $50 কোটি বাজেট সহায়তা ছাড়ের চেষ্টা বাংলাদেশের। মামলা নিষ্পত্তি না হওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ যশোরের টেকারঘাট সেতু নির্মাণ কাজ, দুর্ভোগে সাধারণ মানুষ। এবং 2 দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরি প্রতি 4,713 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1,72,546 টাকায়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, সাদা তুলায় ভরে গেছে ঝালকাঠির ফসলের ক্ষেত, দাম ভালো পাওয়ায় নতুন জাতের তুলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। এবার বিস্তারিত। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সোমবার বিকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার ভবন চত্বরে এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় শিক্ষকরা সময় চেয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করেন, কিন্তু নিজেদের দাবিতে অনড় শিক্ষার্থীরা। নতুন ভিসি নিয়োগের মাধ্যমে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনার পুনঃ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি চান তারা। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিকে কেন্দ্র করে গত 18 ফেব্রুয়ারি বহিরাগত শিক্ষার্থীদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে শতাধিক ছাত্র শিক্ষক আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হলে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। সাধারণ শিক্ষার্থীরা 2 মাস পর ঘোষণা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে, তালা ভেঙে প্রবেশ করে হলে। এরপর উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে শুরু করে আন্দোলন। সবশেষ সোমবার দুপুর থেকে শুরু করে আমরণ অনশন। আমরা তো বিচার চাইছিলাম যে আমাদের উপর হামলা হয়েছে, ওটার বিচার দেন। আর ক্যাম্পাসে রাজনীতি ঢুকায়েন না, কারণ রাজনীতি ঢুকালে ক্যাম্পাসটা নষ্ট হয়ে যায়। ওইটুক না পেয়ে উল্টা আমার আরো দমন পীড়ন করানো হইলো। ভিসিকে অপসারণ করে নতুন যিনি ভিসি হবেন ওনার দায়িত্বে নতুন তদন্ত কমিটি দিয়ে যারা দোষী আছে তাদের শাস্তি দিতে হবে। আমরা আসলে এখানে নেগোসিয়েশন করার জন্য বসিনি, আমরা দাবি আদায় করার জন্য বসছি। আর এখন অব্দি আমরা যারা হলে আছি, হলে যে আমরা কিভাবে খাওয়া দাওয়া করতেছি বা আমাদের হলের ব্যবস্থাটা কেমন আছে, এখন অব্দি এই বিষয়ে তারা কোনো অগ্রগতি নেয়নি বা কোনো ভূমিকা রাখেনি। কোনো কর্মচারীকে পর্যন্ত ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দাবি, ছাত্রদের 5টি দাবি ইতোমধ্যেই মেনে নেওয়া হয়েছে। 2রা মে হল ও 4ঠা মে একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণাও দেওয়া হয়েছে। এদিকে ছাত্র বিষয়ক পরিচালকের নেতৃত্বে শিক্ষকরা অনশনরত ছাত্রদের সাথে 2 দফায় প্রায় 5 ঘন্টা আলোচনা করেন। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীরা তাদের প্রতিপক্ষ নয়, আলোচনার টেবিলে বসলে সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব। এই কুয়েতের সার্বিক মঙ্গলের জন্য আমরা ভেদাভেদ ভুলে আমরা আলোচনায় আসি, আমরা সামনাসামনি আলোচনা আসি, এবং 4 তারিখ থেকে আমাদের পরীক্ষা ক্লাস সবই স্বাভাবিক হোক এবং তোমরা আমাদেরকে সহযোগিতা করো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব, এবং আজকের মধ্যে আলোচনার মাধ্যমে এর একটা ভালো রেজাল্ট আসবে এবং কুয়েত উইন করবে, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তারা নতুন ভিসি নিয়োগ করে ঘটনার পুনর্তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি চান। অপরদিকে শিক্ষক নেতৃবৃন্দ বলছেন, ক্যাম্পাসকে অশান্ত করতে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রাত 9টা 40 তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে ডক্টর ইউনূসকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রোটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা দোহায় আর্থনা সামিটে অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ডক্টর ইউনূস এই সফরে যান। সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠক। এতে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সহ বিশ্বের বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এবারে বৈঠকে আগামী জুনের মধ্যে বিশ্বব্যাংক IMF এর কাছে প্রায় $200 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে বিশ্বব্যাংক IMF বসন্তকালীন বৈঠক। 26 এপ্রিল পর্যন্ত চলবে এই বৈঠক। বৈঠকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর, NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান অংশ নিয়েছেন। এবারের বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। IMF এর ঋণের 2 কিস্তির $140 কোটি এবং বিশ্বব্যাংকের কাছে প্রতিশ্রুত বাজেট সহায়তার $50 কোটি আগামী জুনের মধ্যে দেওয়ার জন্য বলবে বাংলাদেশ। কিস্তিতে আমাদের সাথে কিছু পলিসিগত পার্থক্য আছে এখনো, যেমন এক্সচেঞ্জ রেটের কথা আমি বললাম, বাজার ভিত্তিক করা হবে কি হবে না, সেটা একটা বিষয় যেটা আমরা আলোচনার মধ্যে। এবারের বৈঠকে বিশ্বের অন্যান্য দেশের অর্থ খাতের শীর্ষ কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করবে বাংলাদেশের প্রতিনিধিরা। বাংলাদেশের মতো বিশ্ব অর্থনীতিতে যারা এখনো টিকে আছে সেসব দেশগুলো আশা করতে শুধুমাত্র উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দিয়েই থামতে হবে না, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে আরো শক্তিশালী করতে তারা কার্যকর ভূমিকা রাখবে। এবারে বসন্তকালীন সভার মধ্য দিয়ে বিশ্বব্যাংক এবং IMF উন্নত দেশগুলোর কাছে সেই বার্তা দিতে যাচ্ছে যাতে তাদের যে প্রতিশ্রুতিগুলো তারা সঠিকভাবে বাস্তবায়ন করে। বাংলা যুক্তরাষ্ট্র। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের আপিল শুনানি আজ। ATM আজহারের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানির ঘটনা এটি প্রথম। ATM আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মেনে ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালে 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে আপিল করেন এই জামায়াত নেতা। 2019 সালে 23 অক্টোবর ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। যশোরের মনিরামপুর ও অভয়নগর উপজেলার সংযোগস্থলে নির্মিত টেকারঘাট সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় দুর্ভোগে লাখো মানুষ। অস্থায়ীভাবে পারাপারের জন্য একটি কাঠের সেতু থাকলেও সেটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। LGED জানিয়েছে, হাইকোর্টের আদেশে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। আদালতে বিষয়টি সুরাহা হলে দ্রুতই নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। অভয়নগর ও মনিরামপুর উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে টেকা নদীর উপর 80-র দশকে সেতু নির্মাণ করেছিল তৎকালীন সরকার। পুরানো সেই সেতু ভেঙে এক স্থানে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 2021 সালের অক্টোবরে সেতু নির্মাণ শুরু হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল 2023 সালের মার্চ মাসে। কিন্তু সেতুর উচ্চতা সমস্যা নিয়ে উচ্চ আদালতে রিট করেন সামাজিক সংগঠন ভৈরব নদ সংস্কার আন্দোলন। আদালতে বিষয়টি নিষ্পত্তি না হয় বন্ধ হয়ে আছে সেতু নির্মাণ কাজ। প্রতিদিন হাজার হাজার গাড়িগুলো এবং হাজার হাজার মানুষের পারাপার হওয়া লাগে এবং এতে দুই পাশে রাস্তা কমপ্লিট হয়ে গেছে, শুধু এই ব্রিজটাই এখানে অকার্য হয়ে পড়ে আছে। 3 থেকে 4 বছর পর্যন্ত করতে যাইও সম্পূর্ণভাবে করতে পারি নাই। আমার সাপোর্টে 10টা লোক থাকে, ওইটা নিয়ে যাওয়ার জন্য অনেক রিস্ক, মনে করেন যে অনেকবার ওখানে মাঝে যে ভেঙে পড়ছে অনেকবার, যেটা মানে লোকজন অনেক আতঙ্ক থাকে এটুকু পার হওয়ার জন্য। সেতুর কাজ বন্ধ থাকায় পাশে অস্থায়ীভাবে নির্মিত একটি কাঠের সেতু দিয়ে চলাচল করছে স্থানীয়রা। অস্থায়ী সেতু দিয়ে কোনো বড় গাড়ি বা অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারছে না। হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সেখানকার কাজ এবং পেমেন্ট আপাতত বন্ধ আছে। আমরা হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে। শুনানি হলে পরে নির্দিষ্ট সময়ের পর হাইকোর্ট আবার যদি আমাদের আদেশ প্রকাশ করেন তাহলে পরে আমরা শীঘ্রই কাজ শুরু করতে পারবো। টেকারঘাট সেতু সহ যশোরে 8টি সেতু নির্মাণ কাজ উচ্চ আদালতের নির্দেশে বন্ধ রয়েছে। এসব মামলার দ্রুত নিষ্পত্তি করে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এ দফায় 22 ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি 4,713 টাকা দাম বেড়ে দাঁড়িয়েছে 1,72,546 টাকা। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা জানায়। এতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। এর আগে গত শনিবার স্বর্ণের দাম ভরি প্রতি 2,624 টাকা বাড়িয়েছিল বাজুস। আজ থেকে 21 ক্যারেট 4,491 টাকা বেড়ে 1,64,696 টাকা, 18 ক্যারেট 3,860 টাকা বেড়ে 1,41,169 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 3,289 টাকা বেড়ে 1,16,780 টাকায় বিক্রি হচ্ছে। ঝালকাঠিতে সম্প্রসারিত হচ্ছে রূপালী এক জাতের তুলা চাষ। এখন মৌসুমে সাদা তুলায় ভরে গেছে ক্ষেত, আর বাগান থেকেই তা চলে যাচ্ছে চুয়াডাঙ্গার কটন মিলে। দামও মিলছে ভালোই। এদিকে উন্নত মানের তুলা উৎপাদনে চাষিদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। ঝালকাঠি প্রতিনিধি এইচ.এম. নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ঝালকাঠি শহরতলির কৃষিভিত্তিক গ্রাম গাবখান সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের এই গ্রামে যশোর তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে 2011 সালে শুরু হওয়া রূপালী এক জাতের তুলার চাষ এখন ছড়িয়ে পড়তে শুরু করেছে। দাম ভালো পাওয়ায় অনেকেই ঝুঁকছেন তুলা চাষে। কৃষকরা জানান, অপেক্ষাকৃত উঁচু জমিতে আষাঢ় শ্রাবণে তুলার বীজ লাগানো হয়। কার্তিক মাসে ধরে ফুল, সেই ফুল থেকে উৎপাদিত তুলা চৈত্র মাস জুড়ে সংগ্রহ করেন কৃষকরা। প্রতি বিঘা জমিতে উৎপাদিত হয় 10 মণ তুলা, যা চুয়াডাঙ্গার কটন মিলে বিক্রি হয় 4,500 টাকা মণ দরে। যত আগুয়ারি লাগানো যায় তত আগুয়ারি তোলা যায়। লাগাই যায় আষাঢ় মাসে, এটা চৈত্র মাসের প্রথম দিক দিয়ে তোলা আরাম করি। কি হয়, খুলনা সুতো বানায়, আমরা এই রোদ্দুরে তুললা বিক্রি করি মন হিসাবে 4500 টাকা মন। আবার বাজার দর দেখা যায় যে 4000 টাকা মন, বিভিন্ন রকমের আর কি রেট হয়। এটা এক রেট থাকে না, প্রতি বছর দেখা যায় রেট বাড়ে কমে। এটা তেমন কোনো খরচ নেই, কিন্তু লাভজনক এটি ফসল। ঝালকাঠি কৃষি বিভাগ জানায়, তুলা চাষ কৃষকদের জন্য লাভজনক, আর তাই উন্নত মানের তুলা উৎপাদনে তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তুলা চাষ কৃষকরা লাভজনক হিসেবেই দেখছেন এবং কৃষকরা এর প্রতি ঝুঁকছেন। তুলা উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই তুলার চাষটা ওখানকার কৃষকদের সাথে সংযুক্ত করে এরা করে থাকেন। অন্যান্য সহায়তা তুলা উন্নয়ন বোর্ড থেকে দিয়ে থাকেন, যে কারণে কৃষকরা এখানে এই তুলা চাষে আগ্রহী হচ্ছেন। 2011 সালে যশোর তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ঝালকাঠির গাবখান গ্রামে 100% জমিতে পরীক্ষামূলকভাবে তুলার চাষ শুরু হয়। এবছর এখানে মোট 250% জমিতে তুলার চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার নামে নানা অনিয়মের অভিযোগের জেরে এই অব্যাহতি দিল এনসিপি। সন্ধ্যায় এনসিপি যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে সাময়িক অব্যাহতির বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের আত্মপক্ষ সমর্থনের জন্য তানভীরকে আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সাথে তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে উত্তর চাওয়া হয়েছে চিঠিতে। এবার আন্তর্জাতিক সংবাদ। জীবনের শেষ ইস্টার সানডে উদযাপন করে 88 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো বিশ্বে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে 29টি ক্রিয়া প্রক্রিয়া। ধর্মীয় ভাবগাম্ভীর্যের নানা আয়োজনের মধ্য দিয়ে চলবে এই ধর্মগুরুর অন্তিম যাত্রার আনুষ্ঠানিকতা। তার শেষ বিদায়ে অংশ নেবে অসংখ্য ভক্ত ও অনুরাগীরা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। পোপ ফ্রান্সিসের পুরো নাম জর্জ মারিও বার্গোগোলিও। তিনি ক্যাথলিক গির্জার ইতিহাসে প্রথম লাতিন আমেরিকান ও প্রথম যিশুবাদী পোপ ছিলেন।
মৃত্যুর আগে পোপ ফ্রান্সিস ঘোষণা দিয়েছিলেন তার আত্মা পরকালে যাত্রা করলে দেহের অন্ত্যেষ্টিক্রিয়া হতে হবে সরল ও আনুষ্ঠানিক। সাধারণত রীতি অনুযায়ী পোপের মৃত্যু হলে তাকে 3 স্তরের কফিনে করে সমাহিত করা হয়। স্তরগুলোয় থাকে সাইপ্রেস কাঠ, সীসা ও ওক কাঠ। পোপ ফ্রান্সিসের চাওয়া ছিল দস্তা আবৃত একটি সাধারণ কাঠের কফিনে তাকে সমাহিত করা হোক। Sono molto addolorato, è un'ora molto grave per la Chiesa. È anche un uomo molto simpatico e carismatico. ঐতিহ্যগতভাবে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া একটি বিস্তৃত ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়, কিন্তু পোপ ফ্রান্সিস পুরো প্রক্রিয়াটি অপেক্ষাকৃত কম জটিল করার একটি পরিকল্পনায় কয়েকদিন আগেই অনুমোদন দিয়েছিলেন। একই সাথে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি উঁচু স্থানে পোপের মৃতদেহ রাখার ঐতিহ্যবাহী নিয়মও বাতিল করে গেছেন পোপ ফ্রান্সিস। এর পরিবর্তে শোকগ্রস্ত মানুষকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মৃতদেহ ঢাকনা খোলা অবস্থায় কফিনের ভিতর রাখতে বলেছিলেন। এদিকে পোপ ফ্রান্সিসের ইচ্ছামাফিক ভ্যাটিকানের বদলে তাকে সমাহিত করা হবে রোম শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন ক্যাথলিক চার্চ ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরের ব্যাসিলিকায়। 1 শতাব্দীর বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম পোপ যার সমাধি ভ্যাটিকানের বাইরে হতে চলেছে, যেখানে অংশ নেবে কয়েক হাজার ক্যাথলিক অনুসারীরা। Recontra positivo para nosotros, nos dejó como un faro, ¿no? আর্জেন্টিনায় জন্ম নেয়া পোপ ফ্রান্সিস ছিলেন দক্ষিণ আমেরিকা থেকে বেছে নেওয়া প্রথম কোনো পোপ। 2013 সালে তিনি পোপ নির্বাচিত হয়েছিলেন। তবে কার্ডিনালরা বেশিরভাগ সময় ইউরোপ, বিশেষ করে ইতালি থেকে কাউকে পোপ হিসেবে বেছে নিয়েছেন। এখন পর্যন্ত 266 জন পোপ হয়েছেন, তাদের মধ্যে 217 জনই ইতালির নাগরিক। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। ফেডারেশন কাপের ফাইনালে বিকেলে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। প্রতিপক্ষকে চলতি মৌসুমে 2 বার হারিয়েছে আবাহনী, এরপরও দলকে যথেষ্ট সমীহ করেছে তারা। অন্যদিকে চলতি মৌসুমে অনেকটাই হতাশায় কেটেছে বসুন্ধরা কিংসের। প্রিমিয়ার লিগ টেবিলে 1 নম্বরে থাকা মোহামেডানের চেয়ে 10 পয়েন্ট পেছনে তারা, ফলে লিগ শিরোপার দৌড়ে ছিটকে পড়েছে দলটি। তাই বসুন্ধরা কিংসের একটাই লক্ষ্য ফেডারেশন কাপের ট্রফি। গত আসরে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নও তারা। ময়মনসিংহের রফিকউদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3:45টায়। শেফিল্ড ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে বার্নলি। চ্যাম্পিয়নশিপের ম্যাচে হামজা চৌধুরী দলের বিপক্ষে 28 মিনিটে দলকে এগিয়ে নেন জস ব্রাউনহিল। টম ক্যাননের গোলে 9 মিনিট পরে সমতায় ফেরে শেফিল্ড ইউনাইটেড, কিন্তু প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোল করে দলে জয় নিশ্চিত করেন জস ব্রাউনহিল। আরেক ম্যাচে স্টক সিটির বিপক্ষে 6-0 গোলে জিতে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে লিডস ইউনাইটেডও। হামজাদেরও সুযোগ আছে, সেক্ষেত্রে নকআউট প্লে অফে 2টি ম্যাচ জিততে হবে তাদের। বৃষ্টির কারণে সিলেট টেস্টের তৃতীয় দিনে খেলা শুরু হতে দেরি হচ্ছে। এর আগে দ্বিতীয় দিন জিম্বাবুয়ে চেয়ে 25 রানে পিছিয়ে খেলা শেষ করে স্বাগতিক দল। দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে বাংলাদেশ তোলে 57 রান। অন্যদিকে সফরকারীদের প্রথম ইনিংস গুটিয়ে যায় 273-এ, আর প্রথম ইনিংসে 191 রানে অল আউট হয় টাইগাররা। 28 রানে মাহমুদুল হাসান জয় আর 15 রান নিয়ে খেলা শুরু করবেন মুমিনুল হক। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে আমরণ অনশনে কুয়েটের শিক্ষার্থীরা, সংকট সমাধানের আশ্বাস শিক্ষকদের। আর্থনা সামিটে অংশ নিতে 4 দিনের সফরে কাতারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা। ওয়াশিংটনে শুরু বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বৈঠক। জুনের মধ্যে $140 কোটি ঋণ ও $50 কোটি বাজেট সহায়তা ছাড়ের চেষ্টা বাংলাদেশের। মামলা নিষ্পত্তি না হয় দীর্ঘদিন ধরে বন্ধ যশোরের টেকারঘাট সেতুর নির্মাণ কাজ, দুর্ভোগে সাধারণ মানুষ।
এবং 2 দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরি প্রতি 4,713 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1,72,546 টাকায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।